৩ বছর আগে ঠিক এই দিনটাই ভালোবাসার মানুষটার বিয়ের দিন পাড়ি দিয়েছিলাম সুদূর আমেরিকায়। আজ আবার দীর্ঘ ৩ বছর পর পা রাখলাম সে চিরচেনা শহরে। এই শহরে পা রাখতেই পুরনো সেই অতীতটা আবার মনে পড়ে গেল। ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণাটা আরও প্রকোপ হলো। একতরফা ভালোবাসা যে এতটা পুরাই ক্ষণে ক্ষণে, একদম দম বন্ধকর পরিস্থিতি। খুব ছোট থেকেই ভালো লাগতো রায়ান ভাইকে। সে সম্পর্কে আমার চাচাতো ভাই। আস্তে আস্তে এই ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারলাম না। তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য হতো না। কোনো মেয়ের সাথে তাকে কথা বলতে দেখলে খুব রাগ হয়। তার সাথে কথাবার্তা খুবই কম হতো আমার। আর রায়ান ভাইয়ের আম্মু জানতো যে আমি রায়ান ভাইকে ভালোবাসি। আমার হাবভাব থেকেই কিছুটা বুঝে ফেলেছিল। এইভাবেই কাটতে থাকলো দিনগুলি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ফ্রেন্ড হয়, তার নাম রিয়া। বেস্ট ফ্রেন্ডও বটে, প্রাণ উচ্ছ্বাসী একটা মেয়ে। যখন ইন্টারে উঠি তখন রিয়া আমাদের বাসায় আসার মাত্রাটা বেড়ে গিয়েছিল। তখন বুঝতে পারিনি তার আসার কারণ। ভেবেছি আমার সাথেই দেখা করতে আসতো। যেই রায়ান ভাই কিনা আমার সাথে নিজে এসে কথা বলতো না, সেই রায়ান ভাই কিনা আমার কাছে রিয়ার ব্যাপারে খোঁজ নিত। প্রথমে সব নর্মালি নিলেও পরে ব্যাপারটা খুবই আমায় ভাবায়। এর মধ্যেই হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে শুনি রায়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। পাত্রী আর কেউ নয়, আমারই ফ্রেন্ড রিয়া। সেদিন শুধু রায়ানের মা বড় আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তিনি তো আমায় কথা দিয়েছিলেন আমার রায়ান ভাইয়ের বউ বানাবে। তাহলে আজ কেন এমন করলো বড় আম্মু? রাতে বড় আম্মুর সাথে এই বিষয় নিয়ে কথা বললে তিনি জানান, দেখ চিতা, আগে যেটা বলেছিলাম সে তো ভুলে যা। আমি রিয়াকে আমার ছেলের বউ বানাতে চাই। তখন আবেগের ছলে বলে ফেলেছিলাম তোকে রায়ানের বউ বানাবো, কিন্তু রায়ান রিয়াকে ভালোবাসে আর রিয়াকে বিয়ে করতে চায়। আশা করি তুই বুঝছিস। কিন্তু বড় আম্মু, আমার ভালোবাসার কি হবে? তাহলে আমিও তো রায়ান ভাইকে ভালোবাসি। এক পক্ষে ভালোবাসা দিয়ে কিছু হয় না। রায়ান তোকে কখনো সে নজরে দেখেনি। তুই দেরি করে ফেলেছিস তোর ভালোবাসা প্রকাশ করতে। এখন আর কিছু করার নেই। কথাটা শোনা মাত্রই ছুটে চলে এসেছিলাম নিজের ঘরে। সেদিন খুব কেঁদেছিলাম পাগলের মতো। রিমোট দরজা বন্ধ করে চটপট করেছিলাম গলা কাটা মুরগির মতো। বলতে পারিনি কাউকে নিজের কথা, আর না ছিল বলার মতো পরিস্থিতি। একবার বলতেও চেয়েছিলাম রায়ান ভাইকে আমার একপাক্ষিক ভালোবাসার কথা, কিন্তু অপমান, লাজ লজ্জার ভয়ে বলতে পারিনি। দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসলো। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বিয়েটা নিজের চোখে দেখার, যেখানে এতদিন নিজেকে তার পাশে বসিয়ে এসেছি। আর আজ তার পাশেই আমার বেস্ট রিয়া, মানতে কষ্ট হচ্ছিল। তাই সেদিন রাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হই ছোট চাচুর সাথে। ভাগ্যক্রমে সেদিনই তার আমেরিকা যাওয়ার ডেট ছিল। আমারও যেহেতু ভিসা পাসপোর্ট ছিল আগে থেকেই, সেই জন্য আর কোনো ঝামেলা পোহাতে হয়নি। সবাই অবাকই হয়েছিল আমার হঠাৎ এমন চলে যাওয়াতে। তাদের বলেছিলাম ভালো পড়াশোনার জন্য আমায় ওখানে যেতেই হবে, আর তার ঊর্ধ্বে ভালো থাকার জন্য। আমি চলে আসার 1 বছর পরই রিয়া রায়ানের একটা মেয়ে হয়। সেদিন খবরটা শুনে কোনো অনুভূতি পাইনি। এখানে আসার পর রায়ান ভাই আর রিয়া অনেকবার ফোন দিয়েছিল, বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছি। এই 3টা বছর ধরে নিজেকে তৈরি করেছি। আজ আবার নিজ গৃহে নিজ মাতৃভূমিতে ফিরছি। চিরকাল তো আর ভিন দেশে থাকা যায় না। এবার নিজেকে শক্ত করে গড়ে তুলেছি, যাতে আর নিজেকে ভেঙে যেতে না দেখি। বাড়িতে পা রাখতেই এক পিচ্চি এসে সামনে দাঁড়ালো। সাথে ছিল পুরো পরিবার। মা বাবা আমায় দেখার সাথে সাথে দৌড়ে কাছে এসে জড়িয়ে ধরলো পরম আবেশে। মা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল মুখে। তখনও দেখি পিচ্চিটা এক ধ্যানে তাকিয়ে আছে আমার দিকে। আমার চিনতে খুব একটা কষ্ট হয় না এই বাচ্চাটা কাদের। আমি পিচ্চিটার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য। পিচ্চিটাও কোলে আসার জন্য হাত বাড়ায়। কোলে নিতেই পিচ্চিটা আদো আদো কণ্ঠে ফুপি আন্টি বলতে লাগলো। এইটুকু পিচ্চির মুখে এমন ডাক শুনে অবাকই হয়ে যায়। ব্যাগ থেকে চকলেট বের করে পিচ্চির ছেলেটার হাতে দিই। এর মধ্যেই রিয়া এসে আমায় জড়িয়ে ধরে। খুব মিস করেছি আর তোকে, আর যাস না চলে ওই সুদূর দেশে। রিয়াকে কিছু বলতে নিবে, এর মাঝে চোখ যায় সোফায় বসে থাকা রায়ান ভাইয়ের দিকে। আগে থেকে আরো সুদর্শন হয়ে গেছে। নিজের দৃষ্টিকে সংবরণ করে শুধাই, না আর যাব না। তা কেমন চলছে তোদের দিনকাল? পিচ্চিটা দেখে একদম তোর মতো হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে সব। আগে যা, ফ্রেশ হয়ে আয়, অনেক দূর থেকে এসেছিস, রেস্ট নে গিয়ে।
চিত্রার মা পাশ থেকে চিত্রাকে নিয়ে যায়। চিত্রা ঘরে এসে অবাক হয়। সেই আগের মতোই আছে তার এই রুমটা, একটুও পরিবর্তন হয়নি। মেয়েকে এমন অবাক হতে তাকিয়ে থাকতে দেখে শুধায়। তোর রুমে কাউকে ঢুকতে দেয়নি, প্রতিদিন এসে সযত্নে পরিষ্কার করে গেছি। চিত্রা মায়ের কথা শুনে ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে খানিকটা সময় নিজের ঘরে বিশ্রাম নেয়। এর মধ্যেই চিত্রার মায়ের ডাক আসে খাওয়ার জন্য। চিত্রা সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখতে পায় রায়ান আর রিমা মিলে পিচ্চিটাকে খাওয়ানোর চেষ্টা করছে। পিচ্চিটা খেতে চাচ্ছে না, তা দেখে রায়ান নানান অঙ্গভঙ্গি দেখিয়ে ছেলেকে হাসাচ্ছে, আর রিয়া সেই সুযোগে পিচ্চির মুখে খাবার তুলে দিচ্ছে। চিত্রা মাথা নিচু করে এসে টেবিলে বসে নিশ্চুপে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে জানতে চায় তার অনুভূতির কাছে। কেন সে দুর্বল হয়ে যাচ্ছে আবার? কেন তাদের সুখী পরিবারকে দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হয়? মুখ দিয়ে তো খুব সহজেই বলা যায় নিজেকে তুলেছি শক্ত করে, কিন্তু মন গহীনে তো এখনও থেমে থেমে করা না রে পুরনো অতীত। তাকে তো চেয়েছি ভুলতে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হয়? আগে তো সুদূরে ছিলাম, তাই একটু হলেও ভুলে থাকতে পেরেছি। কিন্তু এখন কি হবে? এখন সে একই ছাদের নিচে বসবাস, মনের অন্তঃস্থলে। আর কতদিন তাকে নিয়ে অসংখ্য ব্যথা অনুভব হবে? ভালোবাসলেই তো তার সাথে ঘর বাঁধা যায় না। আকাশে জ্বলজ্বল করে থাকা চাঁদটার দিকে তাকায় চিত্রা। ছলছল নয়নে চেয়ে থেকে বলে ওঠে। ওই চাঁদ, তুমি ভুলিয়ে দিও সব মোর গ্লানি, সঙ্গী হয়েও মোর এমনি প্রতিটি রাতের। আমার সব ব্যথাযুক্ত গল্পগুলো শোনাবো তোমায় অতি সন্তর্পণে। তুমি না হয় নীরব পাঠক হয়ে শুনে যাবে আমার গল্পের প্রতিটি পর্ব। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চোখ মেলে তাকালো। বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল। হ্যালো ভাইয়া, তোমার প্রেয়সী দেশে এসেছে। এবার আর হারাতে দিও না, নিজের অনুভূতিগুলো জানিয়ে দাও তাকে। রেডি থাকতে বলিস তাকে। খুব ফুরিয়েছে আমায়। তার শাস্তি তো তাকে পেতেই হবে। শাস্তিস্বরূপ তাকে আমার শহরে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে জানে মেরে ফেলব। সকাল সকাল কারো ছোট্ট নরম তুলতুলে হাতের স্পর্শে ঘুম ভাঙে চিত্রার। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে রিয়ার বাচ্চাটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি কিউট বাচ্চাটা! এক ধ্যানে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল চিত্রা। রায়ান আর রিয়ার বাচ্চা। রিয়ার জায়গায় তো বাচ্চাটা চিত্রা আর রায়ানের হতে পারত। তপ্ত শ্বাস ফেলল চিত্রা। এর মধ্যেই বাচ্চাটা চিত্রার বুকে আশ্রে পড়ল, সাথে খিলখিল করে হেসে উঠল। চিত্রারও মুখে হাসি ফুটে উঠল। বাচ্চাটাকে টেনে কাঁথার নিচে নিয়ে জাপটে জড়িয়ে ধরল। বাচ্চাটা চুপচাপ গুটিসুটি হয়ে শুয়ে রইল। চিত্রা ফের চোখ বুঝতেই বাচ্চাটা চিত্রার গালে হাত রাখল। চিত্রা তাকালো বাচ্চাটার গালে রাখা হাতটা তার হাতে নিয়ে বলে। কি হয়েছে মাম্মা? বাচ্চাটা উঠে বসলো, দরজার দিকে চেয়ে বলে। আমাকে বাইরে নিয়ে চলো। চিত্রা নিজেও এবার উঠে পড়ল, চুলগুলো হাত খোপা করে নেয়। বাইরে যাবা মাম্মা? বাচ্চাটা উপর নিচ মাথা নাড়ালো। আচ্ছা, তুমি এখানে চুপ করে বসো, আমি আগে ফ্রেশ হয়ে নিই। বাচ্চাটা চুপ করে বসে রইল। চিত্রা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে মাথায় ওড়না দিয়ে মোবাইলটা হাতে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নিচে নামে। ড্রয়িং রুমে আসতেই দেখে তার মা, বড় মা রিয়া বসে আছে। পাশে একটা পরিচিত মুখও দেখতে পেল চিত্রা। রিয়ার বড় ভাই রাতুল এসেছে। রিয়া চিত্রাকে দেখে বসা থেকে উঠে চিত্রার কাছে এলো। বাচ্চাটাকে কোলে নিতে চাইলো, কিন্তু গেল না। তোর ওঠার সময় হলো চিত্রা, 10টা বাজে ঘুম ভাঙলো তোর। চিত্রা হাতে থাকা ফোনটার সময় দেখে নিল। আমেরিকায় থাকাকালীন চিত্রা অনেক বেলা করেই ঘুম থেকে উঠছেন। ছোট চাচা আর চাচি থাকায় সে সব সময় রিল্যাক্স মুডে থাকতো। আসলে অ্যালার্ম দিতে ভুলে গেছি, তোর মেয়েটা না থাকলে তো এখনো ঘুমিয়ে থাকতাম। কথাটা বলে সোফার দিকে এগিয়ে যায় চিত্রা। সামনে থাকা পরিচিত মুখের দিকে তাকিয়ে বলে। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, কেমন আছেন? রাতুল স্মিত হাসলো। বাচ্চাটার দিকে হাত বাড়িয়ে বলে।
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতুল বাচ্চাটাকে কোলের মধ্যে বসিয়ে বলে। ভালো থাকারই তো কথা। আমেরিকার মতো শহরে থাকলে কেউ ভালো না থাকতে পারে? চিত্রা কিছু বলল না। চিত্রার মা চিত্রার পাশে বসে বলে। এই দিক থেকে ওদিক হতে দেইনি। বেলা হলো তো, খিদা লাগেনি তোর? চল খেয়ে নিবি, বিকালে তোর পুপি আসবে তোকে নিতে। চিত্রা মায়ের দিকে তাকিয়ে বলে। আমাকে নিতে মানে? কাল রাতেই ফোন করে বলেছে আজ আসবে, আর কয়েকদিন তোকে তার কাছে রাখবে। জানিস তো তোর পুপিকে বলেছে মানে তোকে নিয়েই ছাড়বে। আচ্ছা চলো খেতে যাই। তোমাদের খাওয়া শেষ সবার? সবার খাওয়া শেষ, শুধু তোর মার খাইনি। পাশ থেকে চিত্রার বড় মা রিক্তা বেগম কথাটা বলে উঠলেন। চিত্রা তপ্ত নিঃশ্বাস ফেলে মায়ের হাত ধরে খাবার টেবিলের সামনে যায়। বাড়ির সবাই কি অফিসে চলে গেছে? হ্যাঁ, তোর আব্বু, বড় চাচা আর রায়হান অফিসে গেছে। মাকে বসিয়ে সে নিজেও বসে পড়ল। 2 প্লেট খাবার বেড়ে মা মেয়ে খেয়ে নিল। এরই মধ্যে হঠাৎ করে চিত্রার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তার ছোট চাচা ভিডিও কল দিয়েছে। চিত্রা ভুলে গিয়েছিল তার চাচাকে ফোন দিতে। ফোনটা রিসিভ করে সামনে পানির জগের সাথে হেলান দিয়ে রাখে। ফোনের ওপাশে চিত্রার চাচা চাচি আর তাদের একমাত্র মেয়ে সানা বসে আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাক পৌঁছেছো তো? হ্যাঁ চাচা, আর খুব সরি এখানে আসার পর একদম ভুলে গেছি তোমায় ফোন দিতে। হ্যাঁ, ভুলে যাওয়া স্বাভাবিক। এতদিন পর ফ্যামিলির সাথে দেখা হলো। চাচি আর পিচিটা রেগে আছে, দেখো আমার সাথে কথাই বলছে না। সানা এবার ফোনটা নিয়ে হাতে নিয়ে বলে। রেগে থাকারই তো কথা। তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আমি তোমার সানা, পিচ্চিটাকে ভুলে যাও একটা ফোন দিতে? ওয়াও। সরি, খুব সরি। আর এমন ভুল হবে না, আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে ওকে, আর সরি বলতে হবে না। আবার আসবে কবে? যেদিন আমার সানা পিচ্চির বিয়ে হবে সেদিন যাব। সানার হাত থেকে সানার মা সোনিয়া আহমেদ ফোনটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাহিরে গিয়ে ভিডিও কল কেটে অডিও কল দিয়ে বলে। চিত্রা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ চাচি, সব ঠিকঠাক আছে। রায়হানকে দেখে দুর্বল হয়ে যাওনি তো? চিত্রা বসা থেকে উঠে বাড়ির বাহিরে বাগানে গেল। কিছুটা খারাপ লাগছিল চাচি, তুমি নিজেকে সামলে নিয়েছি। এখন থেকে তো রোজ চোখের সামনে থাকবে, ভেঙে পড়বা না। আমি ভেঙে পড়লে তো আমাকে শক্ত করার জন্য তুমি আছো। তুমি আমার মেয়ে হলে তোমাকে কখনোই ও বাড়িতে যেতে দিতাম না চিত্রা। কেন চাচি, আমি কি তোমার মেয়ে নই? হ্যাঁ মেয়ে, কিন্তু অধিকার বোধ নেই আমার। আচ্ছা ভালো থাকবা, রোজ ফোন দিবা। আচ্ছা চাচি, তোমরাও ভালো থাকবা। ফোনটা কেটে দিয়ে পেছনে ঘুরতেই দেখে রাতুল বাচ্চাটাকে কোলে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে। কখন এসে দাঁড়ালেন টের পেলাম না। এই তো কে বলি এসে দাঁড়ালাম। কার সাথে কথা বলছিলে ফোনে? চিত্রা বাচ্চাটাকে নিজের কোলে নিয়ে বলে। আমার চাচির সাথে, আমেরিকায় যার কাছে ছিলাম। ও। চিত্রা আর কোনো জবাব না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। রাতুল চিত্রার যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখার জন্য এসেছিল রাতুল। মেয়েটা আগের থেকেও সুন্দর হয়ে গিয়েছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। বিকালের দিকে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে রইল চিত্রা। হঠাৎ চোখে কারো হাতের স্পর্শ পেয়ে বুঝতে বাকি নেই এটাকে। তৃষ্ণার তাহলে মনে পড়লো তার চিত্রার কথা। তৃষ্ণা চোখ ছেড়ে সামনে এসে দাঁড়ালো, অবাক হয়ে বলল। বুঝলি কি করে এটা আমি? চিত্রা বুকে 2 হাত দিয়ে বলে। কারণ এসব বাচ্চামো তুই ছাড়া আর কেউ করতে পারে না, তাই। কোথায় ভাবলাম তুই আমায় চিনতেই পারবি না, অথচ চিনে ফেললি। কে কে আসছিস? আমি আর মা এসেছি তোরে আমন্ত্রণ করে আমাদের বাড়িতে নিতে। আমাকে নিতে কেন? সেটা মা জানে, চল নিচে চল। চিত্রা আর তৃষ্ণা নিচে আসলো। সোফায় বসে থাকা তানিয়া বেগমকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো ফুপি? ভালো আছি। বিদেশে গিয়ে তো ফুপিরে ভুলেই গেছস। কি যে বলো না, তোমাদের ভুলে গেলে চিনলাম কি করে? রিয়া মিষ্টি আর কিছু ফ্রুটস এনে টি টেবিলে রাখলো। রিক্তা বেগম ননদের দিকে তাকিয়ে বলে। তা তানিয়া, ছেলের তো বয়স হলো, বিয়ে টিয়ে দেবে না নাকি?
তানিয়া বেগম মুখে মিষ্টি নিতে নিতে বলে, হ্যাঁ ভাবি, এবার তুষারকে বিয়ে দিয়েই ছাড়বো। তা তুষার আসলো না কেন? সে কি আর বাসায় বসে থাকার মানুষ নাকি? বাবার সাথে গেছে সিলেট। দায়িত্বশীল করে গড়ে তুলেছে তোমার ছেলেকে। হ্যাঁ, তার বলতে বাকি নেই। অফিস টু কাজ, কাজ টু অফিস, এর বাহিরে আর কোনো সময় নেই পরিবারকে দেওয়ার জন্য। দিনকে দিন রোবট বানিয়ে ফেলছে ছেলেটাকে। এই চিত্রা, যা রেডি হয়ে আয়। রেডি হব কেন? আমার সাথে যাবি। আজ আজ থাকো আমাদের বাসায়, কাল যাবো না। না না, আজই চল, রেডি হয়ে আয়। চিত্রা জানে তার ফুপির সাথে পেরে উঠবে না, তাই রুমে গিয়ে রেডি হয়ে নিল। সন্ধ্যার দিক দিয়ে বেরিয়ে পড়ল ফুপির বাড়ির উদ্দেশ্যে। দোতলা বাড়ি, মোট 6টা রুম, বাড়ির সামনে ছোট্ট বাগান। মেয়ে আর ভাইয়ের মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো তানিয়া বেগম। পুরো রুম অন্ধকার, সন্ধ্যার বাতি দেওয়া হয়নি এখনো। চিত্রা ফোনের লাইট অন করে। তানিয়া বেগম সুইচ হাতড়ে বাড়ির লাইটগুলো এক এক করে জ্বালিয়ে দেয়। মুহূর্তেই পুরো বাড়ি আলোকিত হয়ে পড়ে। তানিয়া বেগম বোরখা খুলে কিচেনে চলে যায় রান্না করার জন্য। ফুপিকে রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে যেতে দেখে চিত্রা বলে উঠল, ফুপি, কত দূর থেকে আসলা? রেস্ট না নিয়ে সোজা রান্নাঘরে গেছো কেন? রাতে খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের। আমরা 3জনই তো বাসায়, তাই না? হুম। রান্নার প্যারা নিও না, আমি খাবার বাড়ি দিয়ে অর্ডার দিচ্ছি। আজ 3জন মিলে বাইরে খাবার খাবো। একদম না, বাইরের খাবার খাওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। চিত্রা শুনল না তার ফুপির কথা। হাত টেনে রান্নাঘর থেকে বের হয়ে বলে, তোমার রান্না করা লাগবে না, আজ আমরা বাইরের খাবার খাবো, তাই না রে তৃষ্ণা? তৃষ্ণা বাসায় এসেই টিভি ছেড়ে টিভি দেখছিল। চিত্রার কথা শুনে ঘাড় ফিরে বলে, হ্যাঁ হ্যাঁ মা, তোমার রান্না করার দরকার নেই। তুমি রান্না করতে গেলে শুধু একটু পর পর আমায় ডাকো। তার থেকে এই চিত্রার প্রস্তাবটা বেটার, আমরা বাইরের খাবার খাবো। তানিয়া বেগম মেয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। মেয়ের কান টেনে ধরে বলে, মা যে এত কষ্ট করে রান্না করে খাওয়াই, কই সে তো বিরক্ত হয় না? আর তোমাকে 2-1 ডাক দিলে ঘন্টাখানেক পর এসে ডাক শুনে যাও, এতেই তোমার বিরক্ত লেগে যায়? তৃষ্ণা মায়ের থেকে নিজের কান ছাড়িয়ে আবার টিভি দেখায় মনোযোগ দেয়। এরই মধ্যে চিত্রা বাহিরে খাবার অর্ডার দেয়। মিনিট 30 পরে ডেলিভারি ম্যান খাবার নিয়ে চলেও আসলো। চিত্রা বিল পে করে খাবারটা নিয়ে টেবিলে রাখে। তৃষ্ণা এক এক করে খাবারের প্যাকেটগুলো খুললে। কাচ্চি আর রসমালাই অর্ডার দিয়েছিল চিত্রা। তানিয়া বেগম খাবারগুলো এক এক করে প্লেটে বেড়ে খেয়ে নেয় সবাই, আর সামান্য বেঁচে যাওয়া খাবারটা ফ্রিজে তুলে রাখে। খাওয়া দাওয়া শেষে 3জন টুকিটাকি গল্পগুজব করে তানিয়া বেগম নিজের রুমে চলে যায়, আর চিত্রা তৃষ্ণার রুমে যায়। চিত্রা তৃষ্ণার রুমে এসে সোজা ব্যালকনিতে চলে যায়। এ বাড়ির ব্যালকনিগুলো অনেক সুন্দর, খোলামেলা, বড়, কি সুন্দর আকাশ দেখা যায়। দমকা হাওয়াগুলো এসে গা ছুঁয়ে দেয়। সবচেয়ে ব্যালকনি সুন্দর তুষার ভাইয়ের রুমের। লোকটার ব্যালকনিতে হরেক রকমের গাছ দিয়ে ভরা। ব্যালকনির অর্ধেকটা সুন্দর একটা দোলনাও আছে। দোলনাটাতে বসলে কি সুন্দর চাঁদের আলো একদম শরীরের উপরে পড়ে। কথাটা ভাবতেই চিত্রা ব্যালকনি থেকে রুমে এসে তৃষ্ণাকে ডাকে। তৃষ্ণা কেবলই ঘুমাতে যাচ্ছিল। চিত্রার ডাক শুনে চোখ মেলে বলে, কি, তুষার ভাইয়া তো বাসায় নেই, তাই না? আর আসবেও না, তাই তো? হ্যাঁ, বাসায় নেই। তাহলে চল আজ তুষার ভাইয়ের রুমে ঘুমাই। তৃষ্ণা উল্টো ফিরে শুয়ে বলে, পাগল নাকি আমি? ভাইয়ের বকা খাওয়ার ইচ্ছে নেই। আশ্চর্য, বকা কেন খাবি? ভাইয়া তার রুম কাউকে শেয়ার করতে দেয় না। আর ভাইয়ার কানে যদি যাই আমরা গিয়ে রাতে তার বিছানায় ঘুমাইছি, তাহলে বক বক করবে। তুষার ভাইয়ের ব্যালকনিটা অনেক সুন্দর রে। হরে, তুষার ভাই ছেলে না হয়ে মেয়ে হলে তারে বিয়ে দিয়ে তার রুমটা আমি নিয়ে নিতাম। কিন্তু আফসোস, তার রুম নেওয়ার আগে আমাকেই আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আহারে, তোমার কষ্টে আমি জাস্ট কান্দা দিলাম। হয়েছে, আর কান্না করা লাগবে না, ঘুমিয়ে পড়, আমার ঘুম ধরেছে অনেক।
চিত্রা আর কথা বাড়ালো না, চুপচাপ তৃষ্ণার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে ঘুমিয়ে পড়ল। রাত 3টার দিকে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভেঙে যায় চিত্রার। পাশে শুয়ে থাকা তৃষ্ণাকে ডেকে বলে, ওই তৃষ্ণা, কে যেন দরজায় ঠকঠক করে, গিয়ে দেখ। তৃষ্ণা কাঁথাটা দিয়ে উল্টো মুখ ঢেকে ঘুম জড়ানো কণ্ঠে বলে, তুই গিয়ে দেখ, মা ডাকছে মনে হয়। তার ফুপি ছাড়া তো আর কেউ নেই এ বাসায়। ওড়না না নিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে ওঠে চিত্রা। দরজার সামনে তুষার দাঁড়িয়ে আছে। তুষার চিত্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তৃষ্ণাকে ডাক দাও তো, আর বলো খাবারটা গরম করে যেন টেবিলে রাখে। কথাটা বলে আর কোনো বাক্য ব্যয় না করে তুষার চলে যায়। চিত্রা তৃষ্ণার কাছে এসে বলে, এই তৃষ্ণা, তুষার ভাই আসছে, তোকে খাবার গরম করে দিতে বলছে। কি রে, উঠ, যা গরম করে দিয়ে আয়। তৃষ্ণা উঠল না। চিত্রা আবার ডাকলো, কিন্তু মেয়েটা মরার মতো ঘুমাচ্ছে। চিত্রা এখন কি করবে বুঝে উঠতে পারল না। বিছানার এক প্রান্তে বসে রইল। মিনিট 10 পর তুষারের আবার ডাক আসলো। উপায়ন্তর না পেয়ে চিত্রা নিজেই নিচে নামলো। জড়সড় হয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, তৃষ্ণা তো ওঠেনি, খাবারটা কি আমি গরম করে দিব? দাও। চিত্রা ফ্রিজের কাছে গিয়ে খাবার বের করতে গিয়ে দেখে খাবার বলতে তো সেই রাতে বেঁচে যাওয়া একটু কাচ্চি, যা খেলে তো রিয়ার বাচ্চারই পেট ভরবে না। এর আবার কি পেট ভরবে? তুষার চিত্রাকে ঠাই ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে গলায় বলল, কি হলো? ফ্রিজের সামনে ঠায় দাঁড়িয়ে আছো কেন? চিত্রা তুষারের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, খাবার তো নাই ফ্রিজে। খাবার নাই মানে? মা রান্না করেনি আজকে? রান্না করতে চেয়েছিল, কিন্তু আমিই দিইনি। বাইরে থেকে খাবার এনে খেয়েছিলাম আমরা। তাহলে এখন আমি কি খাবো? আপনি কি আসবেন? কেউ কি জানতো? তুষার গম্ভীর কণ্ঠে বলল, না। তাহলে এখন কি করবেন? না খেয়ে থাকবেন নাকি? আশ্চর্য, না খেয়ে থাকবো কেন? কিছু একটা তাড়াতাড়ি বানিয়ে দাও, খিদে পেয়েছে অনেক। আমি কি বানাবো? রান্না করতে পারো না? হ্যাঁ, পারি। তাহলে দয়া করে খানিকটা নুডলস রান্না করে দাও। আচ্ছা, ওয়েট করে দিচ্ছি। মিনিট 10 মধ্যে চিত্রা কোনো রকমের নুডলস রান্না করে তুষারের সামনে দিল। এই ফার্স্ট এ বাসায় এসে রান্না করলো চিত্রা। তুষার চুপচাপ নুডলসটা খেয়ে পানি খেয়ে চলে গেল। একটা মানুষ যে এত রাতে উঠে তাকে নুডলস রান্না করে খাওয়ালো, তাকে যে ধন্যবাদ দিতে হয় সেই ধন্যবাদটুকু দিল না। কি ব্যাপার চাচি, চিত্রাকে দেখছি না কেন? কাল রাতেও দেখলাম না, আজ সকালেও দেখছি না যে। ডাইনিং টেবিলে বসতে বসতে কথাটা বলে রায়হান। রায়হানের মা রিক্তা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে। রায়ান পরোটা মুখে নিতে নিতে বলে, একাই গেছে নাকি? রিয়া তার মেয়েটাকে নিয়ে চেয়ারে বসতে বসতে বলে, না, ফুপি আসছিল তৃষ্ণাকে নিয়ে, সন্ধ্যার দিকে চিত্রাকে নিয়ে গেছে। চিত্রার মা চয়নিকা বেগম রান্নাঘর থেকে চায়ের কাপটা নিয়ে এসে সোফায় বসে থাকা ভাসুর রাসেল আহমেদ ও স্বামী সাহেল আহমেদকে দেয়। সাহেল আহমেদ স্মিত হেসে স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নেন। দিনটা তার স্ত্রীর হাতের চা দিয়ে শুরু না করলে চলে না। রাসেল আহমেদ চাটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রায়ান, সাভারের এনাম মেডিকেলের পাশে যে জায়গাটা আছে সেটা নিয়ে কত দূর আগালে? রায়ান তার বাবার দিকে চেয়ে বলে, ওনাদের বোঝাচ্ছি বাবা, কিন্তু ওনারা ওই জমি বিক্রি করতে নারাজ। রাসেল আহমেদ চায়ের কাপটা সশব্দে টেবিলের উপরে রাখলো। চোখ মুখ শক্ত করে বলল। রায়ান মেয়েকে কোলে নিয়ে সোফায় গিয়ে বাবার সামনে বসে বলে, ওই জায়গাটা তাদের নয় বাবা, জায়গাটা তার মেয়ের নামে। মেয়েকে গিফট হিসেবে দিয়েছে ভদ্রলোক, আর তার মেয়ে ইতালি থাকে। তার মেয়ে না করে দিয়েছে, সে বিক্রি করবে না ওই জায়গাটা। আশ্চর্য, বুঝি না ওই 10% জায়গায় কী এমন করবে তারা। তাদের ওই জায়গার জন্য আমার ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে আছে। আমার ওই জায়গাটাই চাই অ্যাট এনি কস্ট। চেষ্টা তো করছি, সব আমার উপর ছেড়ে দাও কেন? তোমার আদরের ছেলেটাকে বলো এবার আমাদের সাথে ব্যবসার হাল ধরতে। তাকে বলো এই জমি কিনে নিতে, তাহলে সে কোম্পানির 40% শেয়ার পাবে। রাসেল আহমেদ ছেলের পানে চেয়ে অবাক হয়ে বলে, পাগল হয়েছিস নাকি?
রাফি এই ব্যবসায় কিছু বোঝে না, সে কিভাবে কি করবে? তাকে দেশে আসতে বলো, কয়েকদিন অফিসে যাওয়া আসা করলে শিখে যাবে। তুষারও তো ওর বয়সী। ছেলেটাকে দেখেছো, ফুফার সাথে থেকে থেকে একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে অলরেডি। আর তোমার ছোট ছেলেকে দেখো, আমার গায়ে গতরে খেটে রোজগার করি আর সে সেই টাকা দিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। এই জমির ব্যাপারে আর আমার সাথে কথা বলবা না। কথাটা বলে মেয়ের কপালে চুমু খেয়ে রায়ান বেরিয়ে যায় অফিসে। বাপ ছেলের কথা এতক্ষণ চুপচাপ শুনছিল সাহেল আহমেদ। তার এই বিজনেস নিয়ে অতটা ইন্টারেস্ট নেই। সে মাস শেষে তার লাভাংশ পায় শুধু। আর তাছাড়া তার বনানীতে 6 তলা 2টো ফ্ল্যাট আছে। সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তার ও তার স্ত্রী মেয়ের ভবিষ্যৎ স্বচ্ছন্দে চলবে। ছেলে নেই দেখে তার এসব বিজনেসের প্রতি আগ্রহ কমে গেছে। তার যা আছে তাতে মেয়ের জন্য এনাফ। ভাই, রায়হান তো ভুল কিছু বলেনি। তোমার বয়স হচ্ছে, রায়হানের পক্ষে তো একার সম্ভব না এত বড় বিজনেসটার সব দিক সামলানো। আর আমি তো এসব বিজনেসের ধারে কাছেও যাব না খুব প্রয়োজন ছাড়া। রাফিকে ফোন দিয়ে বোঝাও, সে বড় হয়েছে, কয়েকদিন পর বিয়ে করবে। সে যদি এখন এভাবে উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়ায় তাহলে কি করে চলবে বলো? মাথা ঠান্ডা রেখে বুঝাবা রাফিকে। কথাটা বলে উঠে চলে যায় সাহেল আহমেদ। রাসেল আহমেদ চিন্তায় পড়ে যায়। তার ছোট ছেলে অনেক তারা। ছোট ছেলেটা হয়েছে ভাই সাহেল আহমেদের মতো, বিজনেসের ধারের কাছেও আসতে চায় না। এক ভাই আমেরিকায় বউ বাচ্চা নিয়ে সেটেল হলো, আরেক ভাই থেকেও না থাকার মতো। উপারন্তর না পেয়ে ছোট ছেলে রাফিকে ফোন লাগায় রাসেল আহমেদ। ইতালির এক হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক মেয়ে, হাতে তার কফির মগ, চোখে মোটা ফ্রেমের চশমা। হাতে থাকা ফোনটা বেজে উঠায় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাংলাদেশ থেকে ফোন এসেছে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে আসলো, হ্যালো অধরা। হ্যাঁ মা, বলো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো না, একটা কথা বলার ছিল। বলো। আমাদের ইতালি যাওয়ার সব প্রসেস তো শেষ। বলছিলাম কি, মেডিকেলের পাশের জায়গাটা বিক্রি করে দিয়ে দিই। মুহূর্তেই অধরায় হাসি মুখ চুপসে গেল। না মা, কখনোই না। আমি বেরিয়ে আসছি মাস খানেকের মধ্যে, তোমাদের ইতালি আসতে হবে না। ওই জায়গায় আমি ডুপ্লেক্স বানাবো, আমার স্বপ্নের বাড়ি করব ওখানে। আয়েশা রহমান বিরক্ত হলো মেয়ের কথা শুনে। পাগল হয়েছো নাকি? ইতালি থেকে বিডি আসবে মানে? আমি পাগল হইনি, আমি বেরিয়ে আসছি। ওই জমি সংক্রান্ত কোনো কথা যেন আর না বলা হয়। ওটা আমাকে দেওয়া হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য, সেটার মালিকানা আমি। ওই জমি আমি সেল করব না। কথাটা বলে অধরা ফোন কেটে দেয়। আয়েশা রহমান তার স্বামীর পানে চেয়ে বলে, দেখলে, তোমার মেয়ে বিডি চলে আসছে। আশরাফুল রহমান তপ্ত নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে বলে, আমি আগেই বলছিলাম অধরা এই জমি বিক্রি করবে না, তাহলে কেন শুধু শুধু মেয়েটাকে এই জমির সংক্রান্ত খোঁচাও? দেশে আসছে ভালোই হয়েছে, আমারও বিডি ছেড়ে ইতালি যেতে মন ছাই দিচ্ছিল না। ঘরের মেয়ে ঘরে ফিরে চিন্তায় মুক্ত হলাম। কথাটা বলে আশরাফুল রহমান চলে যায় নিজের রুমে। আয়েশা রহমান ঠায় বসে রইল সোফায়। মেয়ে তার ভীষণ জেদি, এবার দেশে এসে কি করবে কে জানে। সকাল সকাল রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় চিত্রার। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে। ফোন হাতের সময় দেখে নেয় কয়টা, 9টা 40 বাজে। পাশে তাকাতেই দেখে তৃষ্ণা নেই। মেয়েটা কখন উঠল? উঠছেই যখন তখন ডাকলো না কেন? কথাগুলো ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অন্নাটা জড়িয়ে রুম থেকে বের হয়ে বসার রুমে যায়। তৃষ্ণা সোফায় বসে টিভি দেখছে। চিত্রা তৃষ্ণার পাশে বসে ফোন স্ক্রল করতে করতে বলে, কি রে, কখন উঠছিস? ডাক দিলি না যে? তৃষ্ণা টিভি থেকে মুখ ঘুরিয়ে চিত্রার পানে চেয়ে বলে, আমি নিজে থেকে উঠতে চাইনি, মা ডেকে উঠিয়েছে। আমি না থাকলে মা রান্না করবে কি করে? তার হেল্পার হিসেবে বসে আছি এখানে। একটু পর ডাকবে আর বলবে
এটা নিয়ে যা, ওটা নিয়ে আয়। আহারে আমার তৃষ্ণা পাখির কি কষ্ট। একটা কাজের লোক রাখলেও তো পারিস। তোর কি মনে হয় কাজের লোক নেই? খালা কয়েকদিনের জন্য ছুটিতে গ্রামে গেছে, আর সেই সুযোগে আমার মা আমাকে খাটাচ্ছে। তোর ভাইকে বিয়ে করা, বিয়ে খাই, তোরও আর খাটুনি করতে হবে না। কথাটা বলে রান্নাঘরের দিকে যায় চিত্রা। তানিয়া বেগমকে হাতে হাতে সাহায্য করে দেয়। রান্না শেষে খাওয়া দাওয়া করতে বসলে চিত্রা বলে ওঠে, ফুপি, তুষার ভাই খাবে না? তানিয়া বেগম খাবার বেড়ে দিতে দিতে বলে, তুষার আসবে কই থেকে? ও তো বাসায় নাই, ও তো সিলেটে তোর ফুপার সাথে। চিত্রা প্লেট থেকে খাবার মুখে দিতে দিতে বলে, না, তুষার ভাই তো কাল রাতে বাসায় ফিরছে। তানিয়া বেগম চিত্রার মুখের দিকে তাকিয়ে বলে, কি, তুষার বাসায় ফিরেছে রাত্রে? হ্যাঁ, তৃষ্ণাও তো জানে। কিরে তৃষ্ণা, ফুপিকে বলিসনি? তৃষ্ণা অবাক হয়ে বলে, আরে আমি কিভাবে জানবো? ভাইয়া তো আব্বুর সাথে সিলেট, 2-3 দিন দেরি হবে আসতে। ভাইয়ার রুমে গিয়ে দেখ ভাইয়া আছে কি নাই। আমি রাতে নিজে ভাইয়াকে নুডলস রান্না করে দিচ্ছি। তানিয়া বেগম তৃষ্ণাকে তুষারের রুমে গিয়ে দেখতে বলল তুষার আছে কিনা। তৃষ্ণা মায়ের কথা মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে তুষারের রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। তড়িৎ গতিতে নিচে নেমে এসে বলে, কই, ভাইয়ার রুম তো ফাঁকা। চিত্রার স্পষ্ট মনে আছে রাতে তুষার এসেছিল, তাহলে এখন কই তিনি? ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেখ সত্যি আসছিল। তানিয়া বেগম চিত্রার কথা মতো তুষারকে ফোন দিতে নিলে তৃষ্ণা বাধা দিয়ে বলে, আরে মা, শুধু শুধু ভাইয়াকে ফোন দিয়ে কাজে ডিস্টার্ব করার কি কোনো দরকার আছে? আর ভাইয়া যদি আসতো তাহলে কি আমাদের সাথে দেখা করতো না? তুমি বলো। আর চিত্রা, তুই মনে হয় ভুল স্বপ্ন দেখেছিস। ভাইয়া আসার আগে আমাদের জানিয়ে আসে, আর ভাইয়ার ফেরার কথা আব্বুর সাথেই। আশ্চর্য তৃষ্ণা, আমি মোটেও স্বপ্ন দেখিনি। আমি নিজের হাতে ভাইয়াকে কষ্ট করে নুডলস রান্না করে দিচ্ছি। তোকে দেখেছি তুই নাক ডেকে ঘুমাচ্ছিলি। আচ্ছা আচ্ছা, চুপ কর, দুজনে আগে খেয়ে নে, তুষার আসলে আমাকে জানাতো। চিত্রা কিছু বলতে গিয়েও বলল না, চুপচাপ খেতে নিবে। এমন সময় সদর দরজায় চোখ যেতেই দেখে তুষার হেঁটে আসছে। চিত্রা ভ্রু কুঁচকে বলে, ফুপি, ওটা তুষার ভাই না? নাকি আমি ভুল দেখতেছি? তানিয়া বেগম দরজার পানে চেয়ে দেখে সত্যি তুষার আসছে। তৃষ্ণা তুষারের দিকে চেয়ে বলে, ওটারে তো ভাইয়ার মতোই লাগে। তুষার বাড়িতে ঢুকে সবাইকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে, এভাবে তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? তৃষ্ণা বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে 2 হাত গুজে বলে, ভাইয়া, তুমি কখন আসলে? তুষার সোফায় বসে শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, কাল রাতে আসছি। কিন্তু কেন? কাল রাতে আসছো, অথচ আমি আর মা জানলামও না। নাক ডেকে ঘুমাচ্ছিলি, জানবি কি করে? ও না হয় নাক থেকে ঘুমোচ্ছিল, কিন্তু আমাকে কেন ডাকলি না? তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে ফের মায়ের দিকে তাকায়। তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি, বাট এটা নিয়ে এত কথা কেন হচ্ছে? না এমনি, চিত্রা বারবার বলছিল তুই এসেছিস, আমি আর তৃষ্ণা উল্টো বলেছি তুই সিলেটে আছিস। হ্যাঁ, ছিলাম সিলেটে। কাল কাজ সেই সময় চলে এসেছি, আর আব্বু কালকে আসবে। ও, আয় তাহলে খেতে বস। তুষার সোফা থেকে উঠে বলে, না, খাবো না। তোমাদের খাওয়া শেষ হলে 1 কাপ কফি আমার রুমে পাঠিয়ে দিও। কথাটা বলে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় তুষার। চিত্রা তৃষ্ণার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, কিরে, আমি স্বপ্ন দেখতেছিলাম? দেখলি তো নিজের চোখে। হ্যাঁ দেখলাম। তানিয়া বেগম রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে কফির মগটা চিত্রার সামনে দিয়ে বলে, চিত্রা, কফিটা একটু তুষারকে দিয়ে আয়। চিত্রা কফির মগটা নিয়ে মাথা নাড়িয়ে চলে যায়। তুষারের রুমের সামনে এসে দেখে দরজা চাপানো। দরজাটা হালকা ফাঁকা করে বলে, ভাই আসবো? মিনিট 2 যখন কোনো উত্তর আসলো না ভেতর থেকে, তখন চিত্রা আর উত্তরের অপেক্ষা না করে ভেতরে ঢুকে পড়ল। খাটের পাশে থাকা টেবিলটার কফির মগটা রাখে। হঠাৎ একটা পিকের উপর চোখ যায় চিত্রার। মেয়েলি পিক, যার শুধু হাত দেখা যাচ্ছে। চিত্রার কৌতূহল হলো পিকটা দেখার।
পিকটার দিকে হাত বাড়াতেই পেছন থেকে ভেসে আসলো। কি করছো ওখানে? চিত্রা পেছনে ঘুরতেই দেখে তুষার সাদা একটা টাওয়াল পরে তার সামনে দাঁড়িয়ে আছে। ভরকে যায় চিত্রা। আপনার কফি নিয়ে আসছি। তুষার একবার কফির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তুমি কি জানো না কারো রুমে নক করে আসতে হয় ঢোকার আগে? আমি নক করেছিলাম কিন্তু কোনো জবাব পাইনি, তাই। তাই রুমে ঢুকে পড়বে? আমার রুমের ভিতর নেক্সট টাইম যেন আর না দেখি। ফুপি বলেছিল বলে এসেছে। মা বললেও আর আসবে না আমার রুমে যতক্ষণ আমি অনুমতি না দিচ্ছি। চিত্রা আর কিছু বলল না, তুষারকে পাশ কাটিয়ে চলে যায়। তুষার তপ্ত নিঃশ্বাস ফেলে কফির পেছনে থাকা ছবিটা ড্রয়ারের ভেতরে রেখে দেয়। মা, ছবিটা এখন আমার রুমের মধ্যে কি করছে? তানিয়া বেগম সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎ ছেলের কথা কর্ণকুহর হতে পাশে ফিরে দেখে তুষার রেডি হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। তানিয়া বেগম ফের টিভির দিকে তাকিয়ে বলে, কিসের ছবির কথা বলছিস? তুষার সোফায় বসে একটু ঝুঁকে তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিসের ছবির কথা বলছি বুঝতে পারছে না? সিলেট যাওয়ার আগে কিসের ছবি দেখিয়েছিলে? তানিয়া বেগম এবার টিভি থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ মনোযোগ ছেলের দিকে দিয়ে উৎফুল্ল নিয়ে বলে, পছন্দ হয়েছে মেয়েটাকে? আজই তাহলে মেয়েটার বাবা মায়ের সাথে কথা বলবো। তুষার তপ্ত শ্বাস ফেলল। পকেট থেকে ছবিটা বের করে তার মায়ের সামনে টেবিলের উপরে রেখে বলে, নেক্সট টাইম যেন এই ছবি কেন অন্য কোনো ছবিও আমার রুমের মধ্যে না দেখি। তানিয়া বেগম ছবিটা হাতে নিয়ে ছেলের দিকে তাকিয়ে বিরস গলায় বলে, কেন রে, তুই কি বিয়ে করবি না নাকি? নাতি নাতির মুখ ডাকবো না নাকি আমি? তুষার সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে বলে, বিয়ে করব না কখন বললাম? বিয়ে অবশ্যই করব, কিন্তু তার জন্য তোমার মেয়ে খুঁজতে হবে না। তানিয়া বেগম অবাক হয়ে বলে, তার মানে তোর পছন্দের কেউ আছে? তুষার ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আরে আমি সেটা কখন বললাম? তাহলে মেয়ে দেখতে মানা করছিস কেন? আমি অবশ্যই মেয়ে দেখবো। তুষার দীর্ঘ শ্বাস ফেলে হাঁটা ধরল, বিড়বিড় করে শুধালো, তোমার এই মেয়ের ছবির চক্করে আমার সংসার করাটা আগে ভেঙে যেতে বসেছিল। তৃষ্ণা আর চিত্রা ছাদের কান্নির ঘেঁষে দাঁড়িয়ে আছে। চিত্রা বিদেশে চলে যাওয়ায় পড়াশোনায় পিছিয়ে গেছে। তৃষ্ণা এবার অনার্স দ্বিতীয় বর্ষে, আর চিত্রা বিদেশ থেকে কেবল ইন্টারমিডিয়েট শেষ করলো। এবার ভার্সিটিতে ভর্তি হতে হবে। তৃষ্ণা চিত্রার কাঁধে হাত দিয়ে বলে, চিত্রা, তুই জাহাঙ্গীরনগরে ট্রাই কর, তোর বাসা থেকেও কাছেই হবে। আর তা না হলে ঢাবিতে ট্রাই কর, আমার সাথেই যেতে পারবি। চিত্রা আর চোখে তৃষ্ণার দিকে তাকিয়ে কাঁধ থেকে তৃষ্ণার হাত সরিয়ে বলে, হয়েছে, আমার পাবলিকে আসলে আসবে, না আসলে নাই। পাবলিকেই যে পড়তে হবে এমন চিন্তা নাই। জানিস, ভাইয়ার সামনে যদি এই কথাটা বলতি তাহলে ভাইয়া কি বলতো? কি বলতো? বলতো পাবলিকে চান্স পেতে হলে মেধা লাগে, যা তোর নেই। চুপ করবি তুই। তোর আর তোর ভাইয়ের মাথা ভর্তি তো অনেক মেধা, আমাকে ধার দিস। ওই দেখ, ভাইয়া যাচ্ছে। চিত্রা মাথায় এগিয়ে ঝুঁকে দেখে তুষার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। ভাইয়া। তৃষ্ণার ডাক শুনে তুষার পেছনে ফিরে ছাদের দিকে তাকায়। চোখাচোখি হয় চিত্রা তুষারের। চিত্রা চোখ সরিয়ে নেয়। ভাই, আজ একটু বিকেলে তাড়াতাড়ি ফিরো তো। কেন? আমি আর চিত্রা একটু শপিংয়ে যাব, একটু নিয়ে যাবা? চেষ্টা করব। কথাটা বলে চিত্রার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে চলে যায়। তুষার দৃষ্টির সীমানার বাহিরে চলে যেতেই চিত্রার মুঠোফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। মুহূর্তের মুখে হাসি ফুটে ওঠে চিত্রার। ফোনটা রিসিভ করে কানে নেয়। কেমন আছে আমার মেয়েটা? আলহামদুলিল্লাহ, তোমার মেয়েটা ভালো আছে। তাই এই মেয়েটার মা আর বাবা এটা কেমন আছে? সবাই ভালো আছে, যার কারণে তোমাকে ফোন দেওয়া। কাল বিকেলে চলে এসো বাসায়। কালই? হ্যাঁ, রাফি আসছে। কি? রাফি ভাই আসছে? কিছুটা অবাক হয়ে কথাটা বলে চিত্রা। পাশে থাকা তৃষ্ণার বুকটা ধক করে ওঠে। সে সত্যি শুনেছে তো, রাফি ফিরেছে। হ্যাঁ, কাল আসতেছে বাড়ি রাফি। তোর ফুপুরা সবাই কেমন আছে রে? তারা সবাই ভালো আছে। কথা বলবা? না,
থাক, বিকালে ফোন দিবনে, কাল চলে আসিস। আচ্ছা রাখি তাহলে। চিত্রা ফোনটা কেটে দেয়। তৃষ্ণার হাত ঝাঁকিয়ে বলে, রাফি ভাই আসছে দেশে, উফ ভাবতেই খুশি খুশি লাগছে। তৃষ্ণা নির্বাক রইল। চিত্রার থেকে হাত ছাড়িয়ে বলে, চল নিচে যাই। চিত্রা হ্যাঁ জানিয়ে তৃষ্ণার পিছে পিছে নিচে নেমে যায়। বিকেলে রেডি হয়ে বসে আছে চিত্রা আর তৃষ্ণা তুষারের অপেক্ষায়। সেই আধ ঘন্টা আগে বলেছে রেডি হয়ে থাকতে, সে আসবে, কিন্তু তার আসার নাম নেই এখনো। বিরক্ত লাগলো চিত্রার। তৃষ্ণা ফের তার ভাইকে ফোন দিতে নিবে এমন সময় বাহির থেকে গাড়ির হর্ন বাজার শব্দ আসলো। তৃষ্ণা ফোনটা ব্যাগে রেখে চিত্রার হাত ধরে বাহিরে আসে। ড্রাইভিং সিটে তুষার বসে আছে, তার দিকে একবার চিত্রা তাকায়। তৃষ্ণার সাথে পেছনে চিত্রা বসতে গেলে তৃষ্ণা বলে, এখানে বসিস না, সামনে বস। সামনে কেউ না বসলে ভাইয়ের নিজেকে ড্রাইভার মনে হয়। তো তুই সামনে গিয়ে বস। আমার সামনে বসতে ভালো লাগে না। কথাটা বলে চিত্রা তৃষ্ণার পাশে বসতে নিলে সামনে থেকে তুষার গম্ভীর কণ্ঠে বলে। তৃষ্ণা ইশারায় বসতে বলে। চিত্রা গিয়ে তুষারের পাশে বসে পড়ে। তুষার ইশারায় সিট বেল্ট লাগাতে বলে। চিত্রা সিট বেল্টটা লাগিয়ে নেয়। তৃষ্ণা গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। সকাল থেকে তার মনের আকাশে কালো মেঘ জমেছে, কারো আগমনের বার্তা শুনে। মানুষটাকে দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, মানুষটা কি সেই আগের মতোই আছে নাকি বদলে গেছে? এখন তো আর সেই ছোট্ট নেই। সে কি এবারও বুঝবে না এই তৃষ্ণা দগ্ধ ভালোবাসা? শুনলাম তুমি নাকি ভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ। চিত্রা সামনের দিকে তাকিয়ে সামনে থাকা গাড়িগুলোকে দেখছিল। তুষারের কথা শুনে তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ নিচ্ছি। পাবলিকে পড়ার ইচ্ছে নেই? না নেই। গাধা একটা। কিছুটা আস্তে বলল তুষার। চিত্রা ভালো মতো শুনতে না পেয়ে বলল, কিছু বললেন? না, পাবলিকে চান্স পেতে হলে পরিশ্রম করতে হয়, মনোবলও থাকতে হয়, যেখানে তোমার এগুলোর মধ্যে একটাও নেই। একটা সিটের জন্য লড়াই করবে কয়েক হাজার স্টুডেন্ট, সেখানে আমি গিয়ে আরেকটা প্রতিযোগিতার সংখ্যা বাড়ানোর কোনো মানে দেখছি না। সেই কয়েক হাজারের মধ্যে তো তুমিও হতে পারো, যে কিনা সবাইকে ছাপিয়ে ওই একটা সিট দখল করবে নিজের যোগ্যতায়। অত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি নই। চেষ্টা করতে ক্ষতি কোথায়? আমি কখন বললাম যে চেষ্টা না? চেষ্টা অবশ্যই আমি করব। এখন টিকলে টিকবো, না টিকলে নাই। আশা ছেড়ে দাও, টিকবা না। আমারও ইচ্ছে নেই টিকার। পড়াশোনা ছেড়ে দিলেই তো পারো। একে তো 2 বছর পিছিয়ে গেছো, তার উপর এমন পড়াশোনার অবস্থা, না পড়াটাই বোধহয় বেটার। চিত্রা কিছু বলল না, চুপ রইল। তুষার তপ্ত শ্বাস ফেলে গাড়ির চালানোয় মনোযোগ দিল। শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। ভাই তুমিও আসো। তুষার এক পলক চিত্রার দিকে তাকিয়ে বলে, না, তোরা যা, আমি এখানে অপেক্ষা করছি। তোদের কেনাকাটা শেষ হলে এখানে চলে আসিস। আচ্ছা। তৃষ্ণা আর চিত্রা চলে গেল। তুষার পকেট থেকে ফোন বের করে একটা পিকের দিকে তাকিয়ে বলে, আমার শহরে তুমি নামক মানুষটার আমন্ত্রণ স্থায়ী করার যুদ্ধে নেমেছি। আই হোপ খুব শীঘ্রই স্থায়ী হবে। এক্সকিউজ মি, বলছি ঘাটটা একটু সোজা করুন, আমার সমস্যা হচ্ছে। হঠাৎ এক মেলি কণ্ঠে চোখ মেলে তাকায় রাফি। কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। মেয়েটার দিকে তাকিয়ে সরি বলতে গিয়ে থমকে যায় রাফি। মেয়েটার গায়ে সাদা স্লিকের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, গায়ে কানে অলংকার নেই। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। আচ্ছা, মেয়েটা কি স্বামী মারা গেছে? স্বামী মারা গেলে তো মেয়েরা এমন বিধবা সাজে। মুহূর্তেই রাফির মন খারাপ হয়ে গেল। মেয়েটার জন্য কষ্ট লাগলো। বয়স তো বেশি নয় বলে মনে হচ্ছে না, এইটুকু বয়সে বিধবা হলো। অতি সুন্দর রমণীদের কপাল কেন যে এত খারাপ হয় কে জানে। মেয়েটা এক ধ্যানে প্লেনের জানালা দিয়ে বাহিরের মেঘগুলোকে দেখে যাচ্ছে। রাফির ইচ্ছে হলো মেয়েটার সাথে কথা বলার। ইচ্ছেটাকে দমিয়ে রাখতে না পেরে বলে, হাই, আমি রাফি, আপনি? মেয়েটা বাহিরের দিকে চোখ রেখে বলল, অধরা। রাফি বার দুয়েক ঠোঁটে বিড়বিড় করে অধরা নামটাকে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? অধরা এবার রাফির দিকে তাকালো। আপনি যেন কোথায় যাচ্ছেন?
রাফি শার্টের কলার পেছনের দিকে ঠেলে দিয়ে বলে, প্রশ্ন আমি করেছি, উত্তর না দিয়ে প্রশ্ন কেন করছেন? এটা কোথায় যাওয়ার প্লেন? বাংলাদেশ। আমি নিশ্চয়ই লন্ডন যাচ্ছি না এই প্লেনে চড়ে। নিজের বোকামি বুঝতে পেরে ব্যাককল একটা হাসি দিল রাফি। বেশি স্মার্ট সাজাতে গিয়ে ওভার স্মার্ট দেখিয়ে ফেলেছে। মেয়েটাও কেমনভাবে কথা বলে। এই মেয়ের কথার ধাঁচের মনে হয় মেয়েটার স্বামী অকালেই প্রাণ ত্যাগ করেছে। রাফি আর কথা বাড়ালো না, চুপচাপ কানে হেডফোন গুঁজে গান শুনতে লাগলো। অধরা এক পলক ছেলেটার দিকে তাকিয়ে ফের বাহিরে তাকালো। প্লেনটা বাংলাদেশে আসতে রাত 8:40 বেজে গেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে রাফি সোজা একটা গাড়ি বুক করে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। রাফি কাল বাংলাদেশে আসার কথা জানিয়েছিল সবাইকে, কিন্তু সে আজকেই চলে এসেছে সারপ্রাইজ দিতে। অধরা এয়ারপোর্ট থেকে বাহিরে এসে দেখে তার বাবা আর মা দাঁড়িয়ে আছে। অধরা গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। আশরাফুল রহমান মেয়ের হাত থেকে লাগেজ নিয়ে গাড়িতে উঠায়। আয়েশা রহমান মেয়েকে নিয়ে গাড়িতে উঠে। রিয়া আর রায়ান মিলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে। রিক্তা বেগম আর চয়নিকা বেগম সোফায় বসে টিভি দেখছেন। সাহেল আহমেদ আর রাসেল আহমেদ নিজের রুমে শুয়ে আছে। হঠাৎ কলিং বেল বাজায়। রিক্তা বেগম টিভির সামনে থেকে বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। এত রাতে আবার কে বেল বাজাচ্ছে? দরজা খুলে সামনে তাকাতেই দেখে সামনে কেউ নেই। অবাক হয় রিক্তা বেগম। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে ফের দরজা বন্ধ করে ফিরে যেতে নিল। আবার দরজায় কলিং বেল বেজে ওঠে। রিক্তা বেগম দরজা খুলে কিছু বলতে নেবে, আর অমনি কেউ তাকে জাপটে জড়িয়ে ধরল। আচমকা এমন জড়িয়ে ধরায় ভয় পেয়ে যায় রিক্তা বেগম। চিৎকার দিয়ে উঠে, আরে কে আপনি? এভাবে জড়িয়ে ধরছেন কেন? ছাড়েন বলছি। এই রায়ান, কই গেলেই? রাফি রিক্তা বেগমকে ছেড়ে দেয়। মুখ থেকে মাস্ক খুলে বলে, নিজের মাকেও কি জড়িয়ে ধরতে পারবো না? আশ্চর্য। রিক্তা বেগম নিজের ছেলেকে দেখে হা হয়ে যায়। ছেলে না ফোন করে জানালো কাল আসবে? ছেলের শরীরে হাত দিয়ে বলে, তুই সত্যি রাফি? না, আমার ভূত। চিমটি দেই হাতে। আয় বাপ, ভেতরে আয়। রাহান রে, দেখ কে এসেছে। রায়ান আর রিয়া সদর দরজার কাছে আসে। সামনে রাফিকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে রাফিকে। রিয়া জিজ্ঞাসা করে, কেমন আছেন ভাইয়া? রাফি এগিয়ে এসে পিচ্চি মেয়েটাকে কোলে নিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। আমার সোনামণিটা কেমন আছে? রায়ান ভ্রু কুঁচকে রাফির দিকে তাকিয়ে বলে, তুই যে বললি কাল আসবি, তাহলে হঠাৎ আজ আসলি যে? কেন, আমার আশাতে তোমরা খুশি হওনি? সেটা নয়, বাড়ি ছেলে বাড়ি ফিরেছিস, খুশি হয়েছি। রাফি কিছু বলল না। সামনে দাঁড়িয়ে থাকা চয়নিকা বেগমের সামনে গিয়ে বলল, কেমন আছো চাচি? চয়নিকা বেগম রাফিকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। চিতাবাগ কোথায়? হেসে উঠল চয়নিকা বেগম। চিত্রা তো বাসায় নেই, ও তৃষ্ণাদের বাসায় গেছে। শীতের সকাল, চারিদিকে কুয়াশায় জড়ানো, সেই সাথে মৃদু মৃদু ঠান্ডা বাতাস শরীরটাকে বরফের ন্যায় জমে দেওয়ার জন্য যথেষ্ট। সূর্যের দেখা নেই শরীরে। একটা জ্যাকেট জড়িয়ে কাঁপতে কাঁপতে তৃষ্ণাদের বাড়িতে ঢুকে রাফি। তানিয়া বেগম শরীরে চাদর জড়িয়ে সোফায় বসেছিলেন। হঠাৎ কাউকে তার পাশে বসতে দেখে চমকে ওঠে। পাশ ফিরে তাকিয়ে পরিচিত মুখ দেখে বসা থেকে উঠে দাঁড়ায় তানিয়া বেগম। রাফি বাহু ধরে উৎফুল্ল নিয়ে বলে, একা এসেছিস নাকি? রাফি ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ, একা আসবো না তো সঙ্গী পাবো কই? তা তুমি একা এখানে বসে আছো যে? ফুপা, চিতাবাঘ, তুষার ব্রো কই? ওরা সবাই ঘুমাচ্ছে। তোর ফুফা সিলেটে আছে। রাফি হাতে থাকা ঘড়ির সময় দেখে বলে, সকাল 8:30 বাজে, এখনো ঘুমাচ্ছে সবাই? হ্যাঁ, তোর না আজ আসার কথা ছিল বিদেশ থেকে? হ্যাঁ, গতকাল রাতে এসেছি। ও আচ্ছা, তুই বস, আমি কফি বানিয়ে আনছি। তুমি বানাতে থাকো, আমি ততক্ষণে তুষার ব্রোকে জাগিয়ে আসি।
তানিয়া বেগম রান্নাঘরে চলে যায়। রাফি সিঁড়ি বেয়ে উপরে উঠে তুষারের রুমে যায়। দরজা চাপানো, সেটা দেখে দরজাটা হালকা ফাঁক করে চুপি চুপি রুমে ঢুকে পড়ে। হালকা অন্ধকার রুম। বিছানার কাছে গিয়ে কম্বল দেখে সেটার মধ্যে পুরো শরীর ঢুকিয়ে দিল রাফি। তুষার হঠাৎ নিজের শরীরের ঠান্ডা অনুভব করতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। কম্বলের ভেতর থেকে মাথা বের করে বেড ল্যাম্পটা জ্বালিয়ে শোয়া থেকে উঠে বসে। পাশে তাকাতেই দেখে রাফি তার 32 পাটি দাঁত বের করে আছে। তুষার শরীরের উপর থেকে কম্বলটা সরিয়ে বলে, সমস্যা কি তোর? এভাবে কম্বলের নিচে ঢুকে পড়লি কেন? খুব শীত করছিল ব্রো। তুষার আর কথা বাড়ালো না, বিছানা থেকে উঠে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাফি সেটা দেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তৃষ্ণা হেলে দুলে সিঁড়ি দিয়ে নিজে নেমে সোফায় বসে। মাথা ব্যথা করছে খুব। রান্নাঘরে মাকে দেখে বলে, মা, 1 কাপ কফি বানিয়ে দাও না। ওরে আমার রাজকন্যাটা উঠেছে নাকি? মা একটু অপেক্ষা করো, তোমার মা তোমার জন্য কফির সাথে স্ন্যাক্সও নিয়ে আসছে। হঠাৎ মায়ের এমন আহ্লাদি কথা শুনে তপ্ত শ্বাস ফেলে তৃষ্ণা। তোমার কষ্ট করে স্ন্যাক্স দেওয়া লাগবে না মা, 1 কাপ কফি দাও, তাতেই চলবে। তানিয়া বেগম 1 কাপ কফি এনে তৃষ্ণার সামনে রাখে। তৃষ্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলে কফিটায় চুমুক বসাতে যাবে, আর অমনি সময় তানিয়া বেগম বলে ওঠেন, আরে কফিটা তুই খাচ্ছিস কেন? তৃষ্ণা অবাক হয়ে বলে, কফি তো আমিই চেয়েছি, সেজন্য তো কফিটা আমিই খাবো। না, এটা তোর কফি না। তাহলে কার কফি? তোর ভাইয়ের। যা তুষারের রুমে দিয়ে আয়। আমার কফি? আগে দিয়ে আয়, তারপর দিতেছি তোর কফি। তৃষ্ণা কফির মগটা নিয়ে তুষারের রুমের দিকে যায়। তুষারের রুমে ঢুকে দেখে তার ভাই কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। এই টাইমে কিভাবে তার ভাই কফি খাবে বুঝে আসে না তৃষ্ণার। কফিটা বেডের পাশে থাকা টেবিলটার উপরে রেখে দেয়। যাওয়ার আগে বলে যায়, ভাইয়া, তোর কফি দিয়ে গেলাম। হঠাৎ তৃষ্ণার কণ্ঠ শুনে কম্বল থেকে মাথা বের করে রাফি। দরজার পানে চেয়ে দেখে তৃষ্ণা ততক্ষণে চলে গেছে। বেডের পাশে টেবিলটায় কফির মগ দেখে সেটা হাতে নেয়। কিছু একটা ভেবে স্মিত হাসে। এর মধ্যেও তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছে এই শীতের সকালে শাওয়ার নিয়েছে তুষার। তুষারের ভেজা শরীর দেখে রাফির শীত যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। কফিটাতে চুমুক বসিয়ে বলে, ব্রো, এই 7 সকালে গোসল না করলেই কি চলছিল না? তুমি তো বিবাহিত নও। তুষার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। রাফির কথা শুনে কপালে 2 ভাঁজ পড়ে তুষারের। বিবাহিতরাই কি শুধু সকালে গোসল করার অধিকার রাখে নাকি? না, তেমনটা না। আসলে ওরাই তো জীবন বাজি রেখে সকালেই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায়। জাস্ট সেট আপ রাফি। তোর মতো পিশাচ নয় যে সামান্য ঠান্ডার জন্য গোসল করা বন্ধ দেব। না, তুমি এলিয়েন ব্রো। কফি খাচ্ছিস, চুপচাপ কফি খা। আমি নিচে গেলাম। কথাটা বলে তুষার নিচে নেমে আসে। সোফায় গিয়ে বসে বলে, মা, 1 কাপ কফি দাও তো। তৃষ্ণা সোফায় বসে কফি খাচ্ছে। তুষারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, ভাই, আমি না কেবল তোমাকে কফি দিয়ে আসলাম, এর মধ্যে আবার কফি চাইছো? তানিয়া বেগম কফিটা ছেলের দিকে এগিয়ে দেন বিনা বাক্যে। সেটা দেখে তৃষ্ণা বলে, এই কফিটা আমি চাওয়াতে কত কথা খরচ করলা, আর ভাইয়ের বেলায় বিনা বাক্যে কফি দিয়ে দিলা। তোমার ছেলে তো সেই নিচে এসেই কফি খাইলো, তাহলে শুধু শুধু তোমাকে উপরে কেন পাঠালে? তুষার কফিতে চুমুক বসাতে বসাতে বলে, কি তখন থেকে বকে যাচ্ছিস? আমার জন্য কখন কফি নিয়ে গেলি তুই? তোমার বেডের পাশে যে আমি কফি রেখে এসেছি আর বলে এসেছি ভাইয়া তোর কফি, ওটা কি তোর চোখে পড়েনি? তানিয়া বেগম মেয়ের মাথায় চাটি মেরে বলে, গাধা, ওইটা তো রাফির জন্য নিয়ে যাইতে বলছি। কথাটা তৃষ্ণার কর্ণপাত হতেই তৃষ্ণা অবাক হয়ে যায়। রাফি ভাইয়া আসছে? হ্যাঁ। কখন? 8টার দিকে। তার না বিদেশ থেকে আজ ফেরার কথা ছিল? গতকাল রাতে এসেছে। এত সকাল সকাল কেউ মানুষের বাসায় আসে? তানিয়া বেগম চোখ পাকিয়ে বলে, মানুষের বাসা মানে?
তৃষ্ণা ভড়কে যায়, আমতা আমতা করে বলে, না মানে এত সকাল কেউ আসে নাকি? বেলা করে আসতো। তোর সমস্যা কি? আমার ভাইপো আমার বাসায় এসেছে, যখন তোর চাচার ছেলেরা আমার বাসায় আসে তখন তো এসব বলিস না। দেখেছো ফুপি, তোমাদের বাসায় আসতে তোমার মেয়ে আমায় এভাবে বলে বসলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে রাফি। তৃষ্ণা সিঁড়ির পানে চেয়ে থমকে যায়। তৃষ্ণা হাসবে নাকি মুগ্ধ হবে বুঝতে পারল না। জ্যাকেটেই তো সুন্দর লাগতো, মাথায় আবার কে পিচ্চিদের মতো টুপি পরে। রাফি এসে তুষারের পাশে বসে। তানিয়া বেগম রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তুই চিত্রাকে নিয়ে যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যাস তো। আমার মূল্য দেয় না এই ছেলে মেয়ে দুটো। তুষার এতক্ষণ চুপচাপ ছিল। মায়ের কথা কর্ণপাত হতেই কফির কাপ নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তুই চিত্রাকে নিতে এসেছিস নাকি রাফি? রাফি মাথা থেকে টুপিটা খুলতে খুলতে বলে, না, এমনি এসেছে। যাওয়ার সময় চিত্রা গেলে যাবে। আচ্ছা, চিতাবাঘ এখনো ওঠেনি নাকি? তৃষ্ণা যা তো, চিত্রাকে ডেকে নিয়ে আয়। তৃষ্ণা এবার রাফির দিকে তাকিয়ে চিত্রাকে ডাকতে চলে যায়। চিত্রা কম্বল জড়িয়ে শুয়ে আছে। তৃষ্ণা চিত্রার শরীর থেকে কম্বল সরিয়ে বলে, চিত্রা ওঠ, দেখ কে এসেছে। চিত্রা ঘুম ঘুম কণ্ঠে বলে, কি এসেছে? রাফি ভাইয়া এসেছে। ভাইয়া তো আজ আসার কথা বিদেশ থেকে। না, গতকাল রাতে এসেছে, আজ এ বাসায় এসে উঠে। সত্যি এসেছে? হুম। আচ্ছা, আমি চটপট ফ্রেশ হয়ে আসছি আগে। চিত্রা সহসা শোয়া থেকে উঠে বসে। তৃষ্ণা জানালে চিত্রা উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে বলে, চল নিচে যাই। না, যাব না, তুই যা। চিত্রা আচ্ছা বলে নিচে নেমে আসে। সিঁড়িতে এসে দেখে সোফায় তুষার, ফুপি আর রাফি বসে আছে। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে রাফির পাশে বসে বলে, কেমন আছো রাফি ভাই? চিত্রার কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে পাশে ফিরে চিত্রার দিকে তাকায় তুষার। চিত্রার মুখে হাসি বিরাজ করছে। রাফি হাসি মুখে চিত্রার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। চিতাবাঘ কেমন আছে? ইটস চিত্রা, নট চিতাবাঘ। হ্যাঁ, ইটস চিতাবাঘ। ফুপি কিছু বলে এই আহাম্মকটাকে, আমি চিতাবাঘ বলছি। ফুপি কিছু বলো এই চিতাবাঘকে, আমার নামে বিচার দিচ্ছে তোমার কাছে। রাফির এমন কথা শুনে তানিয়া বেগম আর চিত্রা হেসে ওঠে। হাসি নেই শুধু তুষারের মুখে, সে আর চোখে বারবার চিত্রাকে দেখে চলছে। মেয়েটার মুখে অন্যকে নিয়ে হাসি ঠিক হজম হলো না তুষারের। কফির মগটা শব্দ করে টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুমে এসে ল্যাপটপটা অন করে অফিসের কিছু ফাইল চেক করতে বসে তুষার, কিন্তু কাজে মন দিতে পারছে না। অস্বস্তি লাগছে। ল্যাপটপটা বন্ধ করে ছাদে চলে গেল। এদিকে রাফি সোফায় বসে চিত্রার সাথে গল্প গুজব করছে। এর মধ্যেই রাফির ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তার বাবা যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ব্যাক করতে বলে। রাফি হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরতে বলল দেখে অবাক হলো। তানিয়া বেগম ভাইপো যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি করে টেবিলে খাবার বাড়ে। তুষার আর তৃষ্ণাকেও ডেকে আনে। তুষার চুপচাপ খেয়ে চলছে। তৃষ্ণার সামনাসামনি বসেছে রাফি। খেতে খেতে কিভাবে যেন তাকাচ্ছে রাফি। তৃষ্ণার অস্বস্তি হলো, গলা দিয়ে খাবার নামতে চাইল না। রাফি চিত্রার দিকে চেয়ে বলল, আমি তো বাসায় যাচ্ছি, আমার সাথে যাবে? চিত্রা হ্যাঁ বলতে নিবে তখনই তুষার খাবার মুখে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, চিত্রাকে আমি বিকেলে দিয়ে আসবো, তুই নিশ্চিন্তে বাড়ি যা। চিত্রা পানির গ্লাস থেকে পানি খেয়ে বলে, না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি রাফি ভাইয়ের সাথে চলে যাব। তুষার তাকালো চিত্রার পানে। মন চাইলো ঠাটি একটা চড় লাগাতে। ইচ্ছেটাকে মনের ভেতরেই রেখে বলল, আমার কষ্টের হবে তোমাকে কে বলেছে? আমি বিকেলেও বাড়ি যাব, তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা ব্রো, তুমি চিত্রাকে নিয়ে যেও, আমি এখন আসি। কথাটা বলে রাফি চলে যায়। রাফির যাওয়ার পানে তাকিয়ে রইল তৃষ্ণা। সবার সাথে কথা হলো রাফির, শুধু ওই তৃষ্ণার সাথে কথা বলে গেল না। বাবা রাসেল আর ভাই রায়ানের সামনে বসে আছে রাফি।
এসে থেকেই ব্যবসা নিয়ে হাবিজুবি বুঝিয়ে চলছে রাফিকে। রাফি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। রাসেল আহমেদ এবার সাভারে থাকা তাদের প্রজেক্টের ফাইল বের করে বলে, এখানে আমাদের অফিসের সাথে 10% একটা জায়গা আছে। ওই জায়গাটা যে করে হোক আমাদের পাইয়ে দিতে হবে। রাফি ফাইলটা তার বাবার সামনে রেখে বলে, আমার কাছে কি কোনো আলাদিনের চেরাগ আছে নাকি যেটা ঘষলাম আর জমিটা তোমার হয়ে গেল? টাকা দিয়ে কিনে নাও জায়গা। রায়ান রাফির দিকে তাকিয়ে বলে, টাকার বিনিময়েও তারা ওই জায়গা আমাদের কাছে বিক্রি করতে নারাজ। আমাদের অফিসের জন্য ওই জায়গাটা জরুরি। জায়গা বিক্রি করতে না চাইলে সেখানে আমি কি করতে পারি? জায়গাটা ভদ্রলোকের মেয়ের নামে। রাসেল আহমেদের কথা শুনে সন্দেহান দৃষ্টি নিয়ে রাফি বলে, তো মেয়েটাকে ইমপ্রেস করো, যে করে হোক জায়গাটা আমার চাই। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। মাথা ঠিক আছে নাকি তোমার? মেয়েকে আমি ইমপ্রেস করতে যাব কেন? কারণ জায়গাটা আমার লাগবে। তোমার লাগবে, তুমি ইমপ্রেস করো মেয়েটাকে। আর তা না হলে রায়ান ভাইকে বলো। রায়ান ফট করে বলে ওঠে, পাগল নাকি? আমার বউ আছে না? রিয়া জানলে আমার মাথার চুল টেনে ছিঁড়ে ফেলবে। আমার একটা মেয়েও আছে। তো আমার বউ বাচ্চা নেই দেখে কি আমাকে এসব করতে বলছো নাকি? দেখো, আমি এসব কিছুই করতে পারবো না। এসব বিজনেস আমার কোনো ইন্টারেস্ট নেই। রাফি, মেয়েটাকে চাইলে বিয়ে করতে পারিস, আমার কোনো আপত্তি থাকবে না। তবুও জমিটা আমায় এনে দে। সরি বাবা, আমার পক্ষে পসিবল না। তবে মেয়েটার সাথে কথা বলে একটু চেষ্টা করতে পারি, বাট শিওর দিতে পারবো না জমি পাবে কি পাবে না। আচ্ছা, চেষ্টা কর। রাফি হাফ ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার বাপ ভাই তাকে এসবের জন্য দেশে আসতে বলেছে। আগে জানলে আসতো না। কি কথা, সামান্য জমির জন্য নাকি মেয়েটাকে ইমপ্রেস করতে হবে? সব মেয়ে রাফিকে দেখে ইমপ্রেস হয়, আর সেখানে রাফি করবে ইমপ্রেস? পরন্ত বিকেল, বাহিরে এখনো বাতাস বইছে, তবে সকালের তুলনায় খানিকটা তীব্র গতিতে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আজ থেকে টানা 2 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হবে। টিভিতে এই নিউজটা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। তার এমন বৃষ্টি পছন্দ না। চারিদিকে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। সোফার ওপর প্রান্তে বসে আছে তুষার। সে ল্যাপটপের অফিসের কিছু ফাইল চেক করছে, আর চোখে চিত্রার মুখের ভাবভঙ্গি দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, মুখটা কেমন পেঁচার মতো বানিয়ে রেখেছো কেন? কোনো সমস্যা? চিত্রা নড়ে চড়ে বসলো, দৃষ্টি বাহিরের দিকে রেখে বলল, ভাইয়া কখন যাবেন ও বাড়ি? দেখেন আকাশ কেমন কালো হয়ে যাচ্ছে, বৃষ্টি নামবে তো। আসলে আসুক, তোমার প্রবলেম কি? তুষারের এমন ভাবলেশীন কথা শুনে চিত্রা তার দিকে তাকায়। আমারই তো সমস্যা, তখন বাসায় যাব কিভাবে? তখন রাফি ভাইয়ের সাথে গেলে ভালো হতো। তুষার ল্যাপটপটা বন্ধ করলো, সেকেন্ড খানিক সময় নিয়ে বলল, যাও, রেডি হয়ে আসো। কথাটা বলে তুষার বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। চিত্রা তড়িঘড়ি করে রুমে গিয়ে রেডি হয়ে নেয়, ব্যাগটা গুছিয়ে একদম বসার ঘরে চলে আসে। তৃষ্ণা বাসায় নেই। তৃষ্ণা গেছে তার ফ্রেন্ডের বাসায় কিছু নোট আনতে। তানিয়া বেগম রুমে শুয়ে আছে। আকাশের আবহাওয়া খারাপ দেখে তার স্বামী তামিম খান একটু আগে ফোন দিয়ে জানিয়েছে ফিরতে 2 দিন লেট হবে। চিত্রা বসার ঘরে ব্যাগটা রেখে ফুপির রুমে চলে গেল। দরজায় টোকা দিয়ে বলল, ফুপি আসবো? তানিয়া বেগম চিত্রার গলার আওয়াজ শুনে শোয়া থেকে উঠে বসে বলে, হ্যাঁ আয়। চিত্রা দরজা ঠেলে ভেতরে আসে। তানিয়া বেগম চিত্রাকে রেডি হওয়া দেখে বলে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বাসায় যাচ্ছি। সে কি, এখনই চলে যাবি নাকি? হ্যাঁ, মা আজই যেতে বলেছে। তাছাড়া কয়েকদিন পর আমার অ্যাডমিশন পরীক্ষা, সেটার জন্য তো প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তুষার নিয়ে যাচ্ছে তো? হ্যাঁ, তুষার ভাই নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, সাবধানে পৌঁছে ফোন দিস একটা। আচ্ছা ফুপি, ভালো থেকো। কথাটা বলে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে রুম থেকে চলে আসে। সোফার কাছে আসতেই দেখে সিঁড়ি দিয়ে তুষার নামছে। পরনে জিন্স প্যান্ট, হাতে ঘড়ি, গায়ে ব্ল্যাক শার্ট, শার্টের সামনে দিয়ে 2টো বোতাম খোলা,
পারফেক্ট লাগছে চিত্রার কাছে। ভাইয়ের বউ অনেক লাকি হবে এমন সুদর্শন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। তুষার চিত্রার সামনে এসে বলে। রেডি? তো চলো যাওয়া যাক। চিত্রা মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে ব্যাগটা নিয়ে তুষারের পেছনে পেছনে হাঁটা ধরে। গাড়ির কাছে এসে পিছনের সিটে বসতে নিলে তুষার বলে। ব্যাগটাকে পিছনের সিটে রেখে সামনে এসে বসো। আমি তোমার ড্রাইভার নই যে পিছনে বসবে। চিত্রা তুষারের কথা মতো ব্যাগটা পিছনের সিটে রেখে সামনে এসে বসে। তুষারের বলার আগেই সিট বেল্ট লাগিয়ে নেয়। তুষার স্মিত হেসে গাড়ি চালাতে আরম্ভ করে। গাড়িটা ঢাবির সামনে আসতেই চিত্রা এক ধ্যানে ঢাবির দিকে তাকিয়ে আছে। চিত্রার খুব ইচ্ছে করছে ঢাবির ভেতরটায় ঢুকতে। তুষারকে গাড়িটা থামাতেই তুষার চিত্রার চোখ অনুসরণ করে দেখলো মেয়েটা ঢাবির দিকে তাকিয়ে আছে। গাড়িটাকে এক সাইডে রেখে বলে। চলো একটু ঢাবির ভিতরে যাই। চিত্রা ভ্রু কুঁচকে বলে। কেন? তুষার গাড়ি থেকে নামতে নামতে বলে। এমনি, আসলে ঢাবির সামনে আসলে একবারের জন্য হলো যেতে ইচ্ছে করে। একসময় ঢাবি স্টুডেন্ট ছিলাম, এই জন্যই আর কি। চিত্রা গাড়ি থেকে নামলো। তুষারের পাশে দাঁড়িয়ে বাহির থেকে এক ধ্যানে তাকিয়ে রইল ঢাবির দিকে। পাবলিকে পড়ার ইচ্ছে ছিল অনেকের চেয়ে চিত্রার, কিন্তু এখন আর ইচ্ছে করে না। কিন্তু আজ ঢাবির দিকে তাকিয়ে সেই পুরনো ইচ্ছেটাকে আবার পূর্ণ করতে ইচ্ছা করছে। তুষার চিত্রার সামনে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিল। চিত্রা হাতটার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কি? তুষার ডান হাত দিয়ে তার চুলগুলো মাঝে হাত দিয়ে নাড়িয়ে বলল। চলো আজকে তোমাকে একটা সুন্দর বিকেল উপহার দিই। কথাটা বলে তুষার চিত্রার ডান হাতটা চেপে হাঁটা ধরল। যতই ঢাবির ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে ততই চিত্রার মন আত্মিক শান্তি পাচ্ছে। এভাবে কেউ তাকে নিয়ে কখনো হাঁটেনি। ক্যাম্পাসের সবাই কি সুন্দর একে অপরের হাত ধরে ঘুরছে, আবার কেউ একজোট হয়ে বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ গিটারে সুর তুলে গান গাইছে। চিত্রা হাঁটা থামিয়ে দিল। ছেলে মেয়েগুলোর দিকে তাকালে। তুষার হাঁটার মাঝে বাধা পেয়ে ঘাড় ঘুরিয়ে চিত্রার দিকে তাকালো। ওর দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে বলল, ওখানে যাবে? ওরা গান গাইবে এখন। চিত্রা হ্যাঁ জানালো। তুষার চিত্রাকে নিয়ে ওই ছেলে মেয়েদের কাছে গেল। ছেলে মেয়েগুলো সুর তুলছে, গান গাইবে। চিত্রা সবটা খেয়াল করছে। তাদের মধ্যে থাকা একটা ছেলে হঠাৎ করে বলে উঠল, আরে তুষার ভাই, আপনি যে? তুষার খেয়াল করেনি ছেলেটাকে। ছেলেটার ডাক শুনে ছেলেটার দিকে তাকিয়ে বলে, হেই শামিম, হোয়াটসঅ্যাপ? এই তো চলছে। অনেকদিন পর ক্যাম্পাসে আসলেন, এটা কি ভাবি আমাদের? কথাটা কর্ণকুহর হতেই খানিকটা লজ্জা পেল চিত্রা। এরা কি একজন ছেলের পাশে কোনো মেয়ে দেখলেই গপ বপ ভেবে ফেলে? তুষার একবার চিত্রার দিকে তাকিয়ে বলে, এ আমার মামার মেয়ে। ছেলেটা ওহ বলে পাশে থেকে ফুসকার স্টল থেকে দুটা চেয়ার এনে তুষার আর চিত্রাকে দেয় বসার জন্য। চিত্রা আর তুষার বসে। ছেলে মেয়েগুলো গাইতে থাকে, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায়। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার,
তবে অভিনয় হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীল আলোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার? যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়? শেষে কবিতার আদায় সারা গান হয়ে যায়।